জাতীয় থেকে আন্তর্জাতিক, প্রান্তিক জনপদ থেকে নগর চারপাশ ঠিক কি ঘটছে এই মুহূর্তে তা নিয়ে আয়োজন এখন চারদিক। আপনাদের সঙ্গে আছে আমি শরীফ রওশন। ভারী বৃষ্টির কবলে পুরো দেশ, উজানের ঢলে পানিতে তলিয়ে গেছে বিভিন্ন এলাকার রাস্তাঘাট, ফসলি জমি। পানি প্রবেশ করেছে লোকালয়ে। সুরমা কুশিয়ারা পানি বাড়ায় আবারও ভাসছে সুনামগঞ্জ, সিলেট। পানিবন্দী প্রায় 10 লাখ মানুষ। সুরমায় নৌকাডুবির ঘটনায় নিখোঁজ হয়েছেন 3 জন। এদিকে আশ্রয় কেন্দ্রে ঠাঁই নিয়েছে প্রায় 8,000 মানুষ। সবচেয়ে বেশি পানি বেড়েছে শেরপুরের চেল্লাখালী নদীর। তলিয়ে গেছে ফসলি জমি ও মাছের ঘের। বিভিন্ন সড়কে বন্ধ হয়েছে যান চলাচল। বৈরী আবহাওয়ায় ফেনীর ফুলগাজী ও পরশুরাম উপজেলায় আজকের এইচএসসি পরীক্ষা স্থগিত করেছে জেলা প্রশাসন। ফেনীর জেলা প্রশাসক জানান, এই 2 উপজেলার পরিস্থিতি নিয়ে কেন্দ্র সচিবরা রিপোর্ট দিয়েছেন। এরপর বোর্ডকে বিষয়টি জানানোর পর শিক্ষার্থীদের কথা বিবেচনা করে পরীক্ষা স্থগিত করা হয়। আজকের স্থগিত পরীক্ষা কবে নেওয়া হবে তা পরে জানিয়ে দেওয়া হবে। চলতি বছর পরশুরাম উপজেলায় এইচএসসিতে 689 জন, আলিমে 130 জন এবং ফুলগাজী উপজেলায় এইচএসসি ও ভোকেশনালে 893 জন, আলিমে 108 জন পরীক্ষা দিচ্ছে। একজনকে একটির বেশি প্রকল্প পরিচালক না করতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। একই সঙ্গে বর্ষাকালে উন্নয়নের প্রকল্পের দাপ্তরিক প্রস্তুতি শেষ করায় অনুশাসন দিয়েছেন তিনি। সকাল 10টায় শেরেবাংলা নগরে এনইসি সভাকক্ষে অনুষ্ঠিত হয় নতুন অর্থ বছরের প্রথম একনেক সভা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সভায় কুমিল্লা কসবা সড়ককে মহাসড়কে উন্নীত করার প্রকল্প সহ বুড়িগঙ্গা, শীতলক্ষা, তুরাগ ও বালু নদীর তীরে পিলার স্থাপন, ওয়াকওয়ে ও জেটি নির্মাণ সংক্রান্ত প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। সব মিলে 5,459 কোটি 87 লাখ টাকা ব্যয়ে 11 কোটি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে। সভায় বন্যা মোকাবিলায় সবাইকে প্রস্তুত থাকার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। একই সঙ্গে ঢাকার আশেপাশের এলাকায় কৃষিকাজের জন্য তাগিদ দিয়েছেন তিনি। জুন জুলাই মাসের 1 তারিখ, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর পর্যন্ত বৃষ্টি থাকে প্রচুর। এই সময়ে কোনো কাজ করা অসম্ভব হয় না। মাটির কাজ কেন কোনো কাজই করা যায় না। সকল প্রকার পেপার ওয়ার্কস যেগুলো আছে অফিসে ঘরে বসে করার কাজগুলো শেষ করেন, যাতে বৃষ্টি থামার পরেই আমরা আমাদের মূল কাজে আমরা অগ্রসর হতে পারি। আবহাওয়াবিদদের মতে বৃষ্টির ধারা ইত্যাদি দেখে ধারণা করছেন যে আমাদের সম্ভবত বন্যা হতে পারে। তো সেটার জন্য তিনি আমাদের সবাইকে বলেছেন প্রস্তুত থাকতে এবং একজন পিডিকে যেন একটার বেশি প্রকল্প না দেওয়া হয় সেদিকেও লক্ষ্য রাখতে বলেছেন। বন্যা ও ঘূর্ণিঝড়ের ক্ষয়ক্ষতি মোকাবেলায় এশীয় উন্নয়ন ব্যাংকের কাছে ঋণ সহায়তা চায় বাংলাদেশ। এছাড়া বাংলাদেশকে $11 বিলিয়ন ঋণ দিতে চায় বিশ্বের বিভিন্ন দাতা সংস্থা। তবে এসব ঋণ নেওয়ার ক্ষেত্রে ভেবে চিনতে সিদ্ধান্ত নেবে সরকার, এমনটাই জানিয়েছেন এলজিআরডি মন্ত্রী তাজুল ইসলাম। বিকেল এডিবির প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকের আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, 22,000 কোটি টাকা অর্থায়নে এডিবির 10টি প্রকল্প চলমান রয়েছে। সিলেটের বন্যা ও ঘূর্ণিঝড় রিমালে ক্ষতিগ্রস্ত রাস্তাঘাট নির্মাণ সহ গ্রামীণ উন্নয়নে ঋণ সহায়তা দিবে আগ্রহ প্রকাশ করেছে সংস্থাটি। সফট লোন, হার্ড লোন দুটোই আছে। এখন ঘটনা হচ্ছে আমরা কোনটা নেব। আমাদের কাছে $11 বিলিয়ন এখন বিভিন্ন দাতা সংস্থার অফার আছে, কিন্তু আমরা সে সমস্ত ঋণ বুঝে শুনে নেব যেটা আমাদের জন্য ইনকাম জেনারেশনের জন্য সুবিধা হবে, যেটাতে আমাদের লোনটা কম মূল্য হবে। যেমন আমাদের ওয়ার্ল্ড ব্যাংকের সাথে কিছুদিন আগে একটা প্রকল্প আমাদের নেগোসিয়েশন হয়েছে, সেখানে আমরা 0.25 নেগোসিয়েশন করেছি।
এডিবির কাছ থেকে সবসময় প্রত্যাশার চেয়েও বেশি সহযোগিতা পেয়েছে বাংলাদেশ, ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে বলে আশ্বস্ত করেছে সংস্থাটি। এডিবির দক্ষিণ মধ্য এবং পশ্চিম এশিয়ার ভাইস প্রেসিডেন্ট ইয়ামিং ইয়ং এর সঙ্গে সাক্ষাৎকারে এ কথা বলেন অর্থমন্ত্রী বলেন, বর্তমানে যেসব খাতে এডিবি সহায়তা করেছে সেগুলো চলমান থাকবে। এছাড়া বাড়তি সহায়তাও কথাও জানিয়েছে সংস্থাটি। এদিকে জাতীয় পেনশন স্কিম প্রত্যয় নিয়ে শিক্ষকদের আন্দোলন যৌক্তিক নয় বলে মনে করেন অর্থমন্ত্রী। তিনি বলেন, আন্দোলনকারীরা যেসব সুযোগ সুবিধা কম থাকায় দাবি করছে তা ঠিক নয়। এ বিষয়ে অর্থ মন্ত্রণালয়ে ব্যাখ্যা দিয়েছে বলেও জানান তিনি। এটা এক্সপেকটেশন, তার চেয়ে বেশি তারা হেল্প করছে এবং করবে, সব ঠিক আছে। শিক্ষকরা যে এখন আন্দোলন করছে এটা কি স্যার লজিক্যাল কিছু মনে করেন? না, আমার মনে হয় না এটা লজিক্যাল। সুবিধা স্যার কমে যাচ্ছে তারা বলছে। কিসের সুবিধা কমে যাচ্ছে? একটা স্যার টাকা পেতো, সেই টাকাটা স্যার পাবে না স্যার, এগুলো তো ঠিক না। বেড়েছে এলপিজির দাম। 12 কেজি সিলিন্ডারের দাম 3 টাকা বেড়ে 1366 টাকায় দাঁড়িয়েছে। জুলাই মাসের জন্য ভোক্তা পর্যায়ে তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের নতুন এই দাম ঘোষণা করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন BERC। নতুন দর আজ সন্ধ্যা থেকেই কার্যকর হয়েছে। এর আগে টানা 3 মাস এলপিজির দাম কমেছিল। গত মাসে কমেছিল 30 টাকা। 2021 সালের এপ্রিল মাস থেকে এলপিজির দাম নির্ধারণ করে আসছে BERC। এলপিজি তৈরির মূল উপাদান প্রোপেন ও বিউটেন আমদানি করতে হয়। প্রতি মাসে এই দুই উপাদানের দাম প্রকাশ করে সৌদি প্রতিষ্ঠান আরামকো। এই সৌদি সিপিকে ভিত্তিমূল্য নির্ধারণ করে দেশে এলপিজির দাম সমন্বয় করে আসছে BERC। অসাধু ব্যবসায়ীদের একটি চক্র SMS এর মাধ্যমে দাম নির্ধারণ করে হঠাৎ ডিমের বাজারে দাম বাড়িয়ে দেয়। ভোক্তা অধিকারের অনুসন্ধানে উঠে এসেছে এমন তথ্য। সকালে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সঙ্গে ডিম উৎপাদনকারী প্রতিষ্ঠান, পাইকারি ও খুচরা ব্যবসায়ী সমিতি ও সংশ্লিষ্ট দপ্তর সংস্থার প্রতিনিধিদের অংশগ্রহণে মত বিনিময় সভায় ডিম দাম বাড়ার পেছনে বিভিন্ন কারণ তুলে ধরেন অংশগ্রহণকারীরা। রাজধানীর বিভিন্ন কাঁচা বাজারে প্রতি ডজন ফার্মের মুরগির ডিম বর্তমানে বিক্রি হচ্ছে 170 থেকে 180 টাকায়। ডিমের সিন্ডিকেটের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন ভোক্তা অধিকার। $10 লক্ষ টাকা ইনভেস্ট করে ওইখানে আমরা পেয়েছি তথ্য, এবং সেগুলো আপনার মিডিয়াতেও এসেছে যে 1 টাকা করে বাড়ানো হচ্ছে ওই এক ট্রাকে বসে। এই 1 টাকা বাড়ানো মানে তার 10 লক্ষ টাকায় তার এক রাতে 1 লক্ষ টাকা প্রফিট হচ্ছে। 10 দিনে সে এই 10 লক্ষ টাকা প্রফিট করে। আমাদের কাপ্তান বাজারে গেল, 1-2টা দোকানে দেখার পরে দেখি যে সব পালিয়ে যাচ্ছে। তেজগাঁ তো কেন পালিয়ে যেতে হবে? আমরা কি ওখানে অস্ত্রশস্ত্র নিয়ে গেছি নাকি যুদ্ধ করতে গিয়েছি? পালিয়ে যান এই জন্যই, কারণ হলো আপনারা স্বচ্ছ নয়। আমরা যে জিনিসটা স্পষ্ট বলতে চাই, আমি কালকে থেকে তেজগাঁতে আপনারা ডিম কার কাছ থেকে কিনেছেন, কত টাকায় কিনেছেন, কার কাছে বিক্রি করেছেন, এই তথ্য স্পেসিফিক থাকতে হবে। আর কে SMS দিচ্ছে সেইটার আমি ব্যবস্থা নিচ্ছি। SMS আমি কালকে থেকে SMS দিতে চাই না। পুলিশের সাবেক আইজিপি বেনজির আহমেদ ও তার পরিবারের সম্পদের হিসেব চেয়ে নোটিশ দিয়েছে দুর্নীতি দমন কমিশন। একই সঙ্গে আলোচিত কাস্টমস কর্মকর্তা মতিউর রহমান ও তার পরিবারের সম্পদের হিসেবও চাওয়া হয়েছে। দুদকের প্রধান কার্যালয় থেকে তাদের এই নোটিশ দেওয়া হয়েছে। 21 দিনের মধ্যে তাদের সম্পদের হিসেব দিতে বলা হয়েছে। নোটিশে বলা হয়েছে, প্রাপ্ত তথ্যের ভিত্তিতে দুদক মনে করে তাদের নামে বিপুল পরিমাণ অবৈধ সম্পদ রয়েছে। নামে বেনামে থাকা ও স্থাবর ও অস্থাবর সম্পদ, দায় দেনা, আয়ের উৎসের বিস্তারিত বিবরণীও দিতে বলা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে সম্পদের হিসেব না দেওয়া হলে দুদক আইনি পদক্ষেপ নেওয়া হবে বলে উল্লেখ করা হয়েছে নোটিশে। এখন চারদিকে নিচ্ছে একটা বিরতি, ফিরছি একটু পরেই।
বিরতির পর ফিরে এলাম। আপনারা দেখছেন এখন চারদিক। চিকিৎসা শেষে হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। সন্ধ্যায় গুলশানের বাসভবন ফিরোজায় পৌঁছান তিনি। এ সময় সাবেক প্রধানমন্ত্রীর গাড়ি বহর ঘিরে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বিএনপি চেয়ারপারসনের শারীরিক অবস্থা খারাপ হলে 22 জুন মধ্যরাতে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। তারপর সিসিইউ থেকে সবকিছু পর্যালোচনা করে বিদেশি চিকিৎসক ও মেডিকেল বোর্ডের পরামর্শে পরদিন সাবেক প্রধানমন্ত্রীর হৃদযন্ত্রে স্থায়ী পেসমেকার বসানো হয়। ওনার পার্মানেন্ট পেসমেকার লাগানোর পরবর্তীতে আল্লাহর অশেষ মেহেরবানি, দেশবাসীর দোয়া এবং সকলের শুভেচ্ছা এবং শুভকামনায় এখন উনি আগের চেয়ে অর্থাৎ শুক্রবার রাত্র, শনিবার এবং রবিবারে যে অবস্থায় উনি ছিলেন অর্থাৎ অত্যন্ত সংকটাপন্ন অবস্থা। ওনার হার্টের 3টা ব্লক ছিল, 2টিকে মাত্র 22 সনের জুন মাসে স্ট্যান্ডিং করা হয়েছিল। যে কোনো সময় পরবর্তী যেটা 3য়টা রয়ে গেছে সেটা যে কোনো ধরনের বিপদের আশঙ্কা তৈরি করতে পারে। 2023-24 অর্থ বছরে রেকর্ড 2749 কোটি টাকা নিট মুনাফা করেছে চট্টগ্রাম বন্দর। গত বছরের চেয়ে আয় বেড়েছে প্রায় 18% আর ব্যয় কমেছে প্রায় 4%। এ সময় বন্দর মোট আয় করেছে 4773 কোটি টাকা। বিদায়ী অর্থ বছরে অর্জন বিষয়ে বন্দর ভবনে চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ সোহেল জানান, সুষ্ঠু ব্যবস্থাপনা, মনিটরিং ও ব্যয় সংকোচনের কারণে এ রাজস্ব আয় সম্ভব হয়েছে। শুধু আয় নয়, কন্টেইনার ও কার্গো হ্যান্ডেলিংয়েও বন্দর রেকর্ড করেছে। কন্টেইনার হ্যান্ডেলিংয়ে প্রায় 6% ও কার্গোতে প্রায় 5% প্রবৃদ্ধি হয়েছে বলে জানান তিনি। বিশ্ব ব্যাংক থেকে বে টার্মিনাল প্রকল্পের জন্য যে শর্তহীন ঋণ পাওয়া গেছে তা দিয়ে আগামী শুল্ক মৌসুমে অক্টোবর-নভেম্বর নাগাদ চ্যানেল খনন, স্রোতরোধী প্রাচীর নির্মাণের কাজ শুরু হবে বলে জানান বন্দর চেয়ারম্যান। এই 23-24 অর্থ বছরটা অত্যন্ত একটা সাফল্যজনক একটা অর্থ বছর চট্টগ্রাম বন্দরের জন্য, কারণ এই সময় আমরা সব দিক দিয়ে রেকর্ড করেছি। যখন সারা বিশ্বে অর্থনীতি যখন ডাউনটাউন ছিল, তখন চট্টগ্রাম বন্দর এবং চট্টগ্রাম বন্দরকে কেন্দ্র করে অন্যান্য যারা এখানে কাজ করেন তাদের সবারই কিন্তু আপনার যে বিজনেস সাফল্য, বাণিজ্যিক সাফল্যটা খুবই ভালো হয়েছে। চাকরি নিয়ে সৌদি আরবে যেতে ইচ্ছুক বাংলাদেশিদের কাজের দক্ষতা বাড়াতে যৌথভাবে কাজ করবে সৌদি আরব ও বাংলাদেশ টাস্কফোর্স। রিয়াদে বাংলাদেশ দূতাবাসে স্থানীয় সময় সোমবার সন্ধ্যায় প্রবাসীদের সঙ্গে মত বিনিময় সভায় একথা জানান পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ। এ সময় সৌদি আরবে আরও বেশি সংখ্যক দক্ষ বাংলাদেশি পেশাজীবী নিয়োগ, আকামা নবায়ন, সহজীকরণ, চট্টগ্রাম থেকে রিয়াদে সরাসরি ফ্লাইট চালু, প্রবাসীদের স্বাস্থ্য বীমা ও দূতাবাসের মাধ্যমে পাসপোর্ট নবায়ন, এনআইডি কার্ডের তথ্য সংশোধন সহ বিভিন্ন বিষয়ে প্রবাসীদের দাবি দাওয়া সমাধানের আশ্বাস দেন পররাষ্ট্রমন্ত্রী। দেশটিতে জনশক্তি রপ্তানিতে স্বচ্ছতা বাড়াতেও সৌদি প্রতিনিধির সঙ্গে কথা হয়েছে বলে জানান তিনি। আলোচনায় সভাপতিত্ব করেন সৌদি আরবে বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ জাবেদ পাটোয়ারি। বিশেষ অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান। আমি জানি যে প্রবাসে কত কষ্ট সময় বের করা, কত সহজ নয়। যারা ব্যবসা করেন তারা ব্যবসা অন্যজনকে দায়িত্ব দিয়ে এসেছেন, কর্মচারীর হাতে তুলে দিয়ে এসেছেন। যারা চাকরি করেন তাদের সেখান থেকে ছুটি নিতে হয়েছে। তারপর অনেকে অনেক দূর দূরান্ত থেকে এসেছেন। প্রবাসের সময় বের করা বাংলাদেশের মতো অবসর সময় প্রবাসে নাই। এবং এখানে এভরি আওয়ার কস্ট মানি, তো সেটাও একটা ব্যাপার। সব কিছু বাদ দিয়ে দেশের জন্য যে আপনাদের যে আকুতি, সেই কারণেই আপনারা এসেছেন। বরিশালে 2 দফা দাবি আদায়ের লক্ষ্যে দ্বিতীয় দিনের মতো কর্মবিরতি পালন করছেন পল্লী বিদ্যুতের কর্মকর্তা ও কর্মচারীরা। মঙ্গলবার নগরীর রূপাতলী এলাকায় পল্লী বিদ্যুৎ সমিতি 1-এর সদর দপ্তরে সমাবেশ করা হয়। এ সময় বিদ্যুৎ ব্যবস্থা সচল রাখতে ও গ্রাহক সেবার মান উন্নয়নে চুক্তিভিত্তিক ও অনিয়মিত কর্মচারীদের চাকরি নিয়মিত করার দাবি জানান সমিতির কর্মকর্তা কর্মচারীরা।
এছাড়া পল্লী বিদ্যুতায়ন বোর্ড ও পল্লী বিদ্যুৎ সমিতির বৈষম্য দূরীকরণ করায় দাবি তাদের। দাবি না মানলে কর্মবিরতি অব্যাহত থাকবে বলে জানান তারা। বিশেষ ব্যবস্থায় জরুরি বিদ্যুৎ সেবা চালু রেখেই কর্মবিরতির পালন হচ্ছে। এদিকে বৈষম্য দূরীকরণ সহ অভিন্ন চাকরি বিধি বাতিলের দাবিতে দ্বিতীয় দিনের মতো দিনাজপুর পল্লী বিদ্যুৎ সমিতি 2-এ কর্মবিরতি পালন করেছেন কর্মকর্তা কর্মচারীরা। মঙ্গলবার সকাল 9টা থেকে পল্লী বিদ্যুৎ সমিতি 2-এর জয়নগর কার্যালয়ের সামনে এই কর্মবিরতি শুরু হয়। দীর্ঘদিন ধরে বৈষম্যের শিকার হওয়া, বোনাস নাও পাওয়া, চাকরি থেকে ছাঁটাই হওয়া সহ নানা আতঙ্কে ছিলেন কর্মকর্তা কর্মচারীরা। এমনকি কর্মঘণ্টারও নিশ্চয়তা নেই। আন্দোলনকারীরা বলেন, নিম্নমানের বৈদ্যুতিক সরঞ্জাম ক্রয়, ভঙ্গুর বিতরণ ব্যবস্থা, নীতি প্রণয়নে অদক্ষতা ও স্বেচ্ছাচারিতার কারণে গ্রাহকরা সুফল হতে বঞ্চিত হচ্ছেন। যে কারণে বৈষম্য দূরীকরণ সহ অভিন্ন চাকরিবিধি বাস্তবায়নের দাবিতে আন্দোলনে নেমেছেন তারা। দাবি আদায় না হওয়া পর্যন্ত বিদ্যুৎ ব্যবস্থা সচল রেখে আন্দোলন চালিয়ে যাবেন ক্ষুব্ধ কর্মকর্তা কর্মচারীরা। এখন চারদিকে নিচ্ছি বিরতি, ফিরছি একটু পরেই। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন এখন চারদিক। ভারতের উত্তরপ্রদেশের হাতরাস শহরে একটি ধর্মীয় অনুষ্ঠানে পদতলিত হয়ে প্রাণ হারিয়েছেন নারী ও শিশু সহ অন্তত 107 জন, আহত 1.5 শতাধিক। হতাহত আরও বাড়ার আশঙ্কা করছে কর্তৃপক্ষ। অনুষ্ঠান স্থলে প্রচণ্ড গরম এবং লোকারণ্য ছিল। প্রত্যক্ষদর্শীরা জানান, প্রার্থনা সভায় ধর্মীয় নেতার ভাষণ শুরুর পর লোকজন এক জায়গায় জড়ো হতে থাকে। এই সময় ভ্যাপসা গরম ও ভিড়ের মধ্যে শুরু হয় ধাক্কাধাক্কি। এক পর্যায়ে প্রার্থনা সভা ছেড়ে চলে যাওয়ার সময় হুড়োহুড়িতে পদতলিত হয় অনেকে। প্রাণ হারান নারী ও শিশু সহ শতাধিক মানুষ। 1.5 শতাধিক আহতকে ভর্তি করা হয় হাসপাতালে। নিহতের সংখ্যা আরও বাড়ার শঙ্কা হাসপাতাল কর্তৃপক্ষের। নিহতদের পরিবারের প্রতি শোক জানিয়েছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। শোক জানিয়েছেন। ঘটনার কারণ খুঁজতে ইতিমধ্যে গঠন করা হয়েছে একটি তদন্ত কমিটি। টি-20 বিশ্বকাপে ভারত ম্যাচের দিন টসের 5 থেকে 10 মিনিট আগেই মাঠে প্রবেশ করেছেন তাসকিন। বিষয়টি নিশ্চিত করেছেন তারই সতীর্থ সাকিব আল হাসান। তারকা এই অলরাউন্ডার মেজর লিগ ক্রিকেট খেলতে যুক্তরাষ্ট্রে যাওয়ার আগে রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নিজের কেরিয়ার নিয়েও কথা বলেছেন। যে ধরনের রেজাল্ট আমরা আশা করছিলাম কিংবা যে ধরনের রেজাল্ট হওয়ার সুযোগ ছিল ওইভাবে পারিনি। আমাদের হয়তো ইনিশিয়াল টার্গেটটা পূরণ হয়েছে, সেই দিক থেকে আমরা সাকসেসফুল। বাট আমাদের আসলে যে একটা অবস্থাতে ছিলাম, যে জায়গায় যাওয়ার সুযোগ ছিল, সেই জায়গাটাতে তো অবশ্যই আমরা যেতে পারিনি। সেটা আমাদের জন্য একটু হলেও হতাশাজনক। আপাতত প্ল্যান হচ্ছে যে 2টা টি-20 টুর্নামেন্ট আছে আমার সামনে। একটা হচ্ছে MLC, যেটার জন্য এখন যাচ্ছি, এবং এর পরপরই থাকবে হচ্ছে গ্লোবাল টি-20, যেটা কানাডাতে। পরপর এই 2টা টুর্নামেন্ট খেলি, দেখি আমার নিজের কি অবস্থা। এরপরে দেশের জন্য তো ইন্টারন্যাশনাল ক্রিকেট যেটা আছে, যে পাকিস্তানের সাথে টেস্ট সিরিজ। সো আপাতত প্ল্যান এতটুকুই। তাসকিন আসলে পৌঁছেছিল মাঠে অলমোস্ট টস হওয়ার হয়তো 5-10 মিনিট আগে, খুবই কাছাকাছি সময় আসলে। শেষ করছি এখন চারদিক। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এখন টেলিভিশন ফেসবুক দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon। এছাড়া ইউটিউবে এখন টেলিভিশন দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।